একটা নিউজকে এরকম রসালোভাবে উপস্থাপন করব সাধারণ মানুষ যাতে এখানে ক্লিক করতে বাধ্য হয়। তো হঠাৎ করে দেখলাম যে বাংলাদেশ একটা বড় একেবারে এ ক্যাটাগরির গণমাধ্যম তারেক রহমান 23 তারিখ স্পেসিফিক একটা ইয়ে দিয়ে আসলো। সাথে সাথে আমি ক্লিক করলাম, আমি নিজে গণমাধ্যম কর্মী হিসেবে দেখলাম যে সেখানে ঠাকুরগাঁয়ের এক তারেক রহমান। তার মানে এই যে একটা মেন্টালিটি, প্রতারণা। তেলের সংকটটা বাংলাদেশে কে তৈরি করলো? এই সংকট তৈরির ক্ষেত্রে গণমাধ্যম অনেকটা দায়ী। বিশ্বের যে কোনো সংকটে সংস্কৃতিতে গণমাধ্যম একটা ব্যাপক ভূমিকা রাখে, তার বাইরে কিন্তু বাংলাদেশও না। তো আমার যে প্রশ্নটা হচ্ছে, বিশ্বের যে যুদ্ধগুলো হয় অথবা তেল সংকট হয়, বিভিন্ন টেনশন তৈরি হয়, এই নিউজগুলো আসলে বাংলাদেশে কিভাবে হয় বলে মনে করেন? একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনার অভিজ্ঞতাটা কি, বা সামাজিক মাধ্যমে যেগুলো দেখেন তার ভিত্তি কি আসলে? ধন্যবাদ আপনাকে। আমার এই ইরান যুদ্ধ যখন শুরু হলো, তার আগে ফিলিস্তিনের যে যুদ্ধ, তার আগে যতগুলো যুদ্ধ সংঘটিত, ইউক্রেন রাশিয়ান যুদ্ধ, প্রত্যেকটা যুদ্ধেই আমি খুব গভীর থেকে একটু বোঝার চেষ্টা করেছিলাম আন্তর্জাতিক গণমাধ্যম দেখে। তো এই নিউজগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে যেভাবে তার দেশের কাছে রিপ্রেজেন্ট করে যুদ্ধের নিউজগুলো, বাংলাদেশের ক্ষেত্রে তার অনেকটা প্যানিক তৈরি করে। মানে আমার কাছে মনে হচ্ছে যে এখন তো আপনার এই ছাপানো পত্রিকা যেটা, এটার উপর তো সকল নির্ভরশীলতা কমিয়ে ফেলছে। এই কারণে আপনি তো হয়তো জেনে থাকবেন যে একটা ছাপানো পত্রিকাতে প্রায় 30 টাকা খরচ হয়, যেটা বিক্রি করতে হচ্ছে 8 থেকে 10 টাকা। তার মানে প্রতিটা পত্রিকায় 20 টাকা হচ্ছে ঘাটতি। তো সেটা কিন্তু তারা বিজ্ঞাপন অন্য মাধ্যমে আগে সেটা পূরণ করতে পারতো। বাট এখন অনলাইন এবং মাল্টিমিডিয়ার উপর বিজ্ঞাপন বাজারটা পুরোপুরি চেপে যাওয়ার কারণে ছাপানো পত্রিকা একেবারে ধস। এখন এই অনলাইন এবং মাল্টিমিডিয়াতে যখন বিভিন্ন গণমাধ্যম ঢুকে যাচ্ছে, তারা এখন একটা নতুন পলিসিতে অ্যাপ্লাই করছে, সেটা হচ্ছে ক্লিক বেস। যে একটা নিউজকে এরকম রসালোভাবে উপস্থাপন করব সাধারণ মানুষ যাতে এখানে ক্লিক করতে বাধ্য হয়। যেমন তারেক রহমানকে, যখন তারেক রহমান সাহেব দেশে আসবে করে একটা হলো, হাইপ উঠলো 2 দিন পর বা 3 দিন পর, তো হঠাৎ করে দেখলাম যে বাংলাদেশ একটা বড় একেবারে এ ক্যাটাগরির গণমাধ্যম তারেক রহমান 23 তারিখ স্পেসিফিক একটা দিয়ে আসলো। পরে দেখলাম যে ক্লিক করে আমি সাথে সাথে আমি ক্লিক করলাম, আমি নিজে গণমাধ্যম কর্মী হিসেবে দেখলাম যে সেখানে ঠাকুরগাঁয়ের এক তারেক রহমান। তার মানে এই যে একটা মেন্টালিটি, প্রতারণা, স্রেফ একটা চিটিং, এটা হচ্ছে মানুষের সাথে এক ধরনের ভয়ঙ্কর প্রতারণা। এটা এই ক্লিক বেস যে গণমাধ্যমগুলি, আমি মনে করি তাদের উচিত এই সংস্কৃতি থেকে বের হয়ে মানুষকে সঠিক তথ্য দেওয়া। তো এখানে আপনার বাংলাদেশে দেখবেন যে এই যুদ্ধর যে নিউজগুলো, এখানে এরকম রসালোভাবে কিছু কিছু শিরোনাম দেওয়া হচ্ছে যে এইগুলো দেখলে মানুষ ঢুকতে বাধ্য, সাধারণ মানুষ যারা গণমাধ্যম কর্মীরাও সেই নিউজগুলোতে ঢুকে যায়। আপনি এই যুদ্ধের নিউজগুলো খুব প্যানিকডভাবে করার কারণে বাংলাদেশে কিন্তু তেলের যে বাজারটা চরম মাত্রায় অস্থিতিশীল হয়ে গেছে। আপনি জানেন মনে হয়, আমি গতকালকে এবং তার আগের দিন তেল নিয়ে একটা রিপোর্ট করেছিলাম। আমি প্র্যাকটিক্যালি সরেজমিনে আপনার তেলের পাম্পে গিয়েছিলাম। সেখানে টানা প্রায় 24 ঘন্টা তেলের জন্য অপেক্ষা করছে। সে রাত্রেবেলা 11:30 থেকে 12টার দিকে তেলের জন্য গিয়েছিল, বাট তার আগে 3টা বা 4টা গাড়ি আগে তেলের শেষ, মানে তেলের যে মজুদ ছিল ওই ফিলিং স্টেশনে, সেটা শেষ হওয়ার কারণে তাকে বলা হলো যে আগামীকালকে সকালবেলা তেল আসবে, আপনি নিতে চলে এখানে সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকতে পারবেন। তখন তার গাড়িটা সে সেখানে সিরিয়াল রেখে গাড়িতে সে ঘুমালো। পরবর্তী দিন সকালে যখন তেল আসলো, তেল নিয়ে তার বাড়ি ফিরতে ফিরতে প্রায় আবার 12টা বেজে গেছে। অর্থাৎ প্রায় 24 ঘন্টা অপেক্ষা করে তেল নিচ্ছে। এখন আপনি বলতে পারেন তেলের সংকটটা বাংলাদেশে কে তৈরি করলো? আমাকে যদি সহজে প্রশ্ন করেন, আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে বলবো এই সংকট তৈরির ক্ষেত্রে গণমাধ্যম অনেকটা দায়ী, অনেকটা গণমাধ্যম দায়ী। কেন দায়ী? আপনার গণমাধ্যম এই নিউজগুলোকে এমন প্যানিক আকারে তৈরি করে জনগণের কাছে উপস্থাপন করলো, জনগণ এখন মনে করলো যে আমার অন্তত মাসখানেকের তেল রিজার্ভ রাখা জরুরি। আপনি গতকালকেই তো আপনার জ্বালানি মন্ত্রীর যে বক্তব্য, সেটা আপনি শুনছেন কিনা আমি জানি না। জ্বালানি মন্ত্রী বলতেছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি তেলের রিজার্ভ এখন। তাহলে তার এই তেলের সংকট কেন হচ্ছে? একজন জ্বালানি মন্ত্রী দেশের, সে বলতেছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি তেলের মজুদ এখন, অথচ আমরা এখন সবচেয়ে বেশি তেলের সংকটের মধ্যে ভুগতেছি। তার বিপরীত অবস্থান না? সরকার এবং জনগণ বিপরীত একটা অবস্থানের মধ্যে আছে। সরকার বলতেছে আপনারা চিন্তা করেন না, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ, আর জনগণ বলতেছে না, আমরা এটা বিশ্বাস করি না, আমরা তেল নেওয়ার জন্য লাইন 24 ঘন্টা 12 ঘন্টা 16 ঘন্টা করে লাইনে দাঁড়িয়ে আছে। এটা কারণ হচ্ছে
এটা কি সরকারের প্রতি তাহলে আস্থার সংকট? আস্থার সংকট যেরকম আছে সেরকম আছে হচ্ছে গণমাধ্যমের ভুল উপস্থাপনা। গণমাধ্যম এরকমভাবে উপস্থাপনাগুলো করছে যে মানুষ মনে করতেছে যে তেল এখন রিজার্ভ করা জরুরি হয়ে গেছে। আপনি দেখবেন এই যে বিবিসি এবং প্রথম আলো একটা সংবাদ প্রকাশ করেছে, কিছু কিছু উবার বা বাইক রাইডাররা তারা সিরিয়াল ধরে তেল কিনছে, যে তেলগুলো তারা 120 টাকা করে কিনতেছে সেগুলো তারা বিভিন্ন জায়গায় 230 থেকে 250 টাকা করে বিক্রি করে দিচ্ছে। অর্থাৎ 10 লিটার তেল কিনে সে প্রায় 1200-1300 টাকা তেল থেকে ইনকাম করতেছে। ওই যে প্যানিক বাইংয়ে মানুষ ব্যস্ত হয়ে যাচ্ছে। যার দরুন আমি বলবো গণমাধ্যম যদি সুশৃঙ্খল ডিসিপ্লিন ওয়েতে সংবাদ পরিবেশন করে জনগণের কাছে, তাহলে এই তেল সংকটটা এত ভয়াবহ হওয়ার কথা ছিল না। সংকট তো কিন্তু নাই। যদি সংকট থাকতো, গণমাধ্যমের কাজই তো হচ্ছে যার সত্য তা তুলে ধরবে, এটা স্বাভাবিক। তবে গণমাধ্যমের কিছু কিছু তুলে ধরার মধ্যে অনেকটা মানুষ প্যানিকড হয়ে যাচ্ছে। ক্লিক বেস যে সংবাদগুলো, এক্ষেত্রে বড় বড় গণমাধ্যম যারা, তারা কিন্তু দেখবেন বিশ্লেষণধর্মী সংবাদ করতেছে চমৎকার। আপনার বাংলাদেশের টপ 10 নিউজগুলো দেখেন, তারা কিন্তু একেবারে বাস্তবধর্মী বিভিন্ন নিউজ করতেছে এই তেলের উপরে। কিন্তু যেগুলো আপনার ক্লিক বেসড অনলাইনে অথবা ছোট ছোট অনলাইন মিডিয়া যেগুলো, তারা কিছু কিছু সংবাদ এমনভাবে পরিবেশন করতেছে যেগুলোতে কিন্তু আপনার মানুষ আরও প্যানিকড হয়ে যাচ্ছে। আজকে একটু আগে একটা নিউজ আমি পড়লাম, এই ঘন্টাখানেক আগে, ইউটিউব দেখে অকটেন বানাইতে গিয়ে বিস্ফোরণে একজন ব্যবসায়ী মারা গেছে। আপনি কল্পনা করেন, একটা লোক নিজে নিজে অকটেন বানাইতে চাচ্ছে এবং সে একজন ব্যবসায়ী, সে ওই বিস্ফোরণে মারা গেছে কিছুক্ষণ আগে। এই নিউজটা হলো। এই যে নিউজটা করলো, এটা কিন্তু আরেকটা প্যানিক তৈরি করবে। এই নিউজটাকে অন্যভাবে তৈরি করা যেত। এই নিউজটা কীভাবে প্যানিক করবে? যারা আপনার এখন প্যানিক বাইংয়ের মধ্যে আছে, তারা আরও প্যানিকড হবে যে বাইরে ভাই অবস্থা খুবই খারাপ, মানে মানুষজনের নিজে নিজেই অকটেন বানাইতে চাচ্ছে, তার মানে আমার অকটেন আরও যা আছে তার চেয়ে বেশি মজুত করা দরকার। আপনি অনেকের কাছে কিন্তু আমরা খবর পাচ্ছি, অনেকের কাছ থেকে আমরা তথ্য নিচ্ছি। আমার সহকর্মীর একজন খুব কাছের রিলেটেড, আমি নাম মেনশন করি, সে বলছে যে প্রায় 30 দিনের সে অকটেন মজুত করে ফেলছে তার বাইকের জন্য। 30 থেকে 35 দিনের অকটেন সে মজুত করে ফেলছে। এই যে এক একজন ব্যক্তি 30-35 দিনের করে অকটেন মজুত করতেছে, এইগুলো তো আসলে আপনার আগে 100 টাকার তেল নিত বাইকাররা, সে বাইকাররা এখন তেল নিতে গেলেই 1 থেকে 1,500 টাকার তেল নিচ্ছে। দ্বিতীয় বিষয় হচ্ছে, সরকার কিন্তু বলছে যে আমরা কিন্তু আগে থেকে 25% বেশি সাপ্লাই দিচ্ছি। তার মানে সরকারও তো আন্তরিকভাবে চেষ্টা করতেছে এই ক্রাইসিস মিট আপ করার জন্য। সরকার যেখানে আগে কোথাও 100 ব্যারেল তেল দিত, এখন দিচ্ছে 125 ব্যারেল তেল, কিন্তু তারপরও ক্রাইসিস মিট হচ্ছে না। কারণ মানুষ প্যানিকড হয়ে গেছে। তারা বুঝতেছে যে তেল মনে হয় আর থাকবে না, আমরা বরঞ্চ 1 মাস 1.5 মাস 2 মাসের তেল মজুত করে রাখি। এই যে একটা সংকট তৈরি করলো মজুত করে, এই সংকটেই এখন প্যানিকড একটা বাইং হচ্ছে। আমি মনে করি গণমাধ্যম এবং সাধারণ জনগণ সবাই সচেতন হলে এই ক্রাইসিস, যেটা সরকার বলতেছে যে ইতিহাসে সবচেয়ে বেশি মজুদ এখন আছে, এবং 25% বেশি তেল সাপ্লাই দিচ্ছে হচ্ছে আপনার ইয়াতে কি বলে আপনার ফিলিং স্টেশনে, এগুলো যদি সচেতনভাবে সাংবাদিকরা উপস্থাপন করতে পারে, তাহলে এই প্যানিক বাইংটা 2-4-5 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে আমার ধারণা। যেহেতু বহির্বিশ্বের বিভিন্ন গণমাধ্যম আপনি পড়েন, তো সেক্ষেত্রে বাংলাদেশের সাথে বহির্বিশ্বের গণমাধ্যমের মূল পার্থক্যটা আসলে কী দেখতে পান? বহির্বিশ্বের গণমাধ্যমগুলো আপনার যেগুলো আপনার আন্তর্জাতিক টপ লেভেলের যে গণমাধ্যমগুলো, যেমন ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস বা বিবিসি, CNN, আল জাজিরা, তাদের সংবাদগুলো দেখবেন যে কঠিন একটা সংবাদকে তার দেশের মানুষের জন্য উপযোগী সত্য বস্তুনিষ্ঠ সামারিটা সে তুলে ধরে। একটা সংবাদকে প্যানিক তৈরি করা, এইটা প্যানিকটি যাতে তৈরি না হয়, এই জন্য তারা শব্দ চয়ন, লেখার ধরনের মধ্যে অনেক কিছু গুছায় আনতে চেষ্টা করে। বাট বাংলাদেশের অনেকরা আমি দেখেছি যারা মেইন স্ট্রিমের সাংবাদিকও আছে, আবার যারা অনলাইন বিভিন্ন পোর্টালের সাংবাদিকও আছে, তারা শব্দ চয়নের ক্ষেত্রে কোনটা মানুষের গিয়ে স্ট্রাইক করবে, মানুষের মাথায় গিয়ে হিট করবে, মানুষকে একটা ঝাঁকুনি দিবে, এই টাইপের শব্দ পছন্দ করে বেশি। হত্যা, খুন, রক্তাক্ত, এই টাইপের নিউজগুলি তারা বা এই টাইপের ওয়ার্ডগুলো তারা ব্যবহার করতে চায়, যাতে মানুষ একটু প্যানিকড হয়ে ওই সংবাদটার ভিতর ঢুকে। আর আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দেখবেন, যেগুলো বিশেষ করে আন্তর্জাতিক খ্যাতনামা গণমাধ্যম, তারা ওই শব্দগুলোকে আরও সফট করে ফেলে। যেমন আপনার আমি যদি একটা উদাহরণ দিই, বাংলাদেশের ক্ষেত্রে রক্তাক্তকে তারা রক্তাক্ত না বলে, মানে এই শব্দটা বলে যে ক্ষতিগ্রস্ত, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত, মানে বিভিন্নভাবে শব্দটাকে একটু সফট করে ফেলে, যেটা আন্তর্জাতিক গণমাধ্যম থেকে আমাদের অনেক গণমাধ্যম আনার চেষ্টা করতেছে ওই সফটনেসটা।
পরিপূর্ণ আনতে পারতেছে না, কারণ হচ্ছে ওই যে ক্লিক বেসড, তারা যত বেশি মানুষ ক্লিক করবে তারা পয়সা পাবে, এই জায়গাটাকে তারা এখনও ওই জায়গার মধ্যে রয়ে গেছে।